অভ্যুত্থান পরবর্তী বাজেট উপদেষ্টা পরিষদে অনুমোদন। মূল্যস্ফীতির লাগাম টানতে আকার কমিয়ে 7,90,000 কোটি টাকা। কিছুক্ষণ পর টেলিভিশনে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা। বাজেটের আকার গুরুত্বপূর্ণ না, অর্থ আহরণ উদ্যমের সাথে করতে পারছে কিনা। পুরো শিল্প খাতের যে একটা অচল অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তো সেটা নিরসন করাটাই আসলে এখন এই আগামী বাজেটের মূল উদ্দেশ্য হতে হবে। নতুন বাজেটে ভ্যাট শুল্ক বাড়বে অন্তত 200 পণ্যে। নিত্যপণ্যের দামে স্বস্তি দিতে থাকবে শুল্ক ছাড়। 3.5 লাখ টাকাতে অপরিবর্তিত করমুক্ত আয়সীমা। আগে 200-300 টাকা লিয়ে দিলে বাজার করে খাইতারছি, অনেক 1000 টাকা 500 টাকা লিয়ে দিলে বাজার হয় না। দ্রব্যমূল্যের দামটা যদি আরেকটু নিয়ন্ত্রণে আসে তাহলে হয়তো আমরা ভালো করে চলতে পারবো। করমুক্ত আয়সীমাটা যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে আমরা ভালো থাকবো। করমুক্ত আয়সীমা 5 লাখ পর্যন্ত আপাতত করা উচিত। সঠিক লোকের হাতে যাতে ভাতাটা যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল। 6 জনের যাবজ্জীবন। পরিবার ও রাওয়া চেয়ারম্যানের সন্তোষ। দ্রুত আপিল নিষ্পত্তির আশা। বিএনপিকে মাইনাসের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি নেতাদের। দ্রুত ভোটের রোডম্যাপ দাবি। নিবন্ধনের বিষয়ে ইতিবাচক ইসি, বলছে জামায়াত দ্রুতই ফিরে পাওয়ার আশা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ আজ। সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সর্বদলীয় বৈঠকে সংস্কার ও জুলাই সনদ নিয়ে আসতে পারে ঘোষণা। কুশিয়ারার বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে পানি। প্লাবিত জকিগঞ্জের নিম্নাঞ্চল। ডুবেছে মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার নিচু এলাকা। কুড়িগ্রামের চরাঞ্চলে তলিয়েছে ফসল। এবং স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে ছুটছে মানুষ। কমলাপুর স্টেশনে ভিড়। রেলযাত্রার তৃতীয় দিনে কিছুটা দেরিতে ছেড়েছে 2টি ট্রেন। শিডিউল বিপর্যয় না থাকার দাবি ম্যানেজারের। শুরুতেই বাজেট প্রসঙ্গ। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেল 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। মূল্যস্ফীতির লাগাম টানতে আকার কমিয়ে করা হয়েছে 7,90,000 কোটি টাকা। ঘণ্টাখানেক পর বাংলাদেশ টেলিভিশন ও বেতারে বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। হাতে নেই চিরাচরিত লাল ব্রিফকেস, নেই আমলাদের বাড়তি আনাগোনাও। সকাল 9:45টার দিকে সাদা শার্টের ওপর কালো কোট পরে 2025-26 অর্থ বছরের আয় ব্যয়ের ফিরিস্তি তুলে ধরার আগে গুলশানের বাসা থেকে বের হন অর্থ উপদেষ্টা। সকাল 9টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছান ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তেজগাঁও কার্যালয়ে সকাল 9:30টায় শুরু হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক, যেখানে প্রস্তাবিত বাজেটের নানা দিক নিয়ে চলে আলোচনা। 3 ঘন্টার বৈঠক শেষে অনুমোদন দেওয়া হয় প্রায় 7,90,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট। দুপুর 12:30টা নাগাদ প্রস্তাবিত বাজেট দেশবাসীর সামনে তুলে ধরতে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের উদ্দেশ্যে রওনা দেন অর্থ উপদেষ্টা। বিকেল 3টায় টেলিভিশন ও বেতারে বাজেট উপস্থাপন করবেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের ইতিহাসে প্রথমবার বাজেটের আকার কমাতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টায় কমানো হচ্ছে বাজেটের আকার। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 5.5%। ইয়ানুর শিফাতের রিপোর্ট। মূল্যস্ফীতির উচ্চচাপ, বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থান সংকট, রাজস্ব ঘাটতিতে অর্থনীতি এখনও নানা অনিশ্চয়তায় ঘেরা। এর মাঝেই আগামী বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের। এমন প্রেক্ষাপটে আসছে 2025-26 অর্থ বছরের বাজেট। জুলাই গণঅভ্যুত্থানে বিগত সরকার পতনের পর নতুন সময়ের নতুন বাজেট। সমতাভিত্তিক অর্থনীতির দর্শনে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টায় আকার কমিয়ে হতে পারে 7,90,000 কোটি টাকা, যেখানে মূল্যস্ফীতি ধরা হতে পারে 6.5%, জিডিপি প্রবৃদ্ধি 5.5%। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের তুলনায় কমছে।
অর্থবছরের শেষ মাস জুনের প্রথম বৃহস্পতিবারকে বাজেট ঘোষণার জন্য বেছে নেওয়া হলেও এবার তাতেও ব্যতিক্রম। বেতার ও টেলিভিশনের পর্দায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেট ঘোষণা করছেন 2 জুন সোমবার বিকেল 3টায়। তার আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে 2025-26 অর্থ বছরের বাজেট। রেয়াজ অনুযায়ী থাকবে বাজেটোত্তর সংবাদ সম্মেলনও। রাজস্ব আদায়ের সিংহভাগ অর্থের যোগান দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন অর্থ বছরে সংস্থাটির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে প্রায় 5 লাখ কোটি টাকা। ঘাটতি পূরণে আগের মতোই বিদেশি উৎসর চেয়ে ব্যাংক ঋণেই থাকছে নির্ভরতা। সব মিলিয়ে ঘাটতি হতে পারে জিডিপির 4% মতো। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বাজেটের আরও খবর জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, যাচ্ছি তার কাছে। সবুজ, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যেমনটি দেখলাম যে বাজেটের আকার সকাল থেকে আমরা দর্শকদের জানাচ্ছি বাজেটের আকার এবার কমানো হয়েছে 7,000 কোটি টাকার মতো কম। সামগ্রিকভাবে এবারের বাজেট এরই মধ্যে অনুমোদন হয়ে গেছে, উপদেষ্টা পরিষদে একটু পরেই সেটির ঘোষণা দিবেন। সামগ্রিকভাবে বাজেটের কি অবস্থা এবারের বাজেট? এবার একটা পরিবর্তিত পরিস্থিতির ভেতরে বাজেট ঘোষণা করা হচ্ছে, যে পরিস্থিতির ভেতরে জনগণের যেমন একদিকে মূল্যস্ফীতির চাপ রয়েছে, বিনিয়োগ কম আছে ব্যবসায়ীদের দিক থেকে, এবং কর্মসংস্থানের সুযোগ সেভাবে সৃষ্টি হয়নি। একইভাবে যে সরকার যে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যেটা জাতীয় সংসদের বাইরেই বাজেট উত্থাপন করা হচ্ছে বা ঘোষণা করা হচ্ছে, তো বিশেষ এই দিকের ভেতর থেকে এবং বরাবরই এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পরে থেকেই বা দায়িত্ব নেওয়ার পরে থেকে যেটা বলছিলেন যে উন্নয়ন কর্মসূচির নামে যে বরাদ্দগুলো দেওয়া হয় সেগুলো যথার্থ কিনা সেই বিবেচনায় এইবার বাজেটের আকার কিছুটা কমিয়ে নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে, যেটি নির্ধারণ হয়তো ঘোষণা করবেন। যেটি আমরা দেখছি তুলনামূলক আকার, যে গত অর্থ বছরের প্রস্তাবিত যে বাজেট ছিল তার চেয়ে 7,000 কোটি টাকা কমে এইবার বাজেট নির্ধারণ করা হচ্ছে, এবং জিডিপির প্রবৃদ্ধির যে জায়গাটা আছে সেটি জিডিপির প্রবৃদ্ধি এবার 5.5 ধরা হচ্ছে এবং মূল্যস্ফীতি 6.5 ধরা হচ্ছে। এইখানটাতে যেটা দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে বাস্তবতার নিরিখে এবার এই বাজেটটি উত্থাপন করা হচ্ছে বা প্রস্তাব যে উপদেষ্টা কমিটির বৈঠকে যেটি পাশ করা হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। আমরা সাথে সাথে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা সেটিও তো আসলে একটি বড় ভূমিকা রাখে, কারণ কোন কোন বিষয় থেকে আসলে রাজস্ব আদায় এবার কিন্তু একটু বিশেষ পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে, অর্থাৎ রাজস্ব আদায় পুরো বছরই সেভাবে খুব একটা উল্লেখযোগ্য পরিমাণ হয়নি। এর ভেতরে এনবিআর কর্মকর্তাদের কিছুদিন আগে যে কর্মবিরতি কলমবিরতি যেটাই বলি সেখানে একটা প্রভাব পড়েছে নেতিবাচক, এবং এর ভেতর দিয়ে যে আসছে বাজেট, আমরা একটু যদি দেখি আসছে বাজেটে এনবিআর এর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি সম্ভাব্য, যেটি আমরা জানতে পেরেছি প্রায় 5 লাখ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যেটি এই যে চলতি অর্থ বছর তার চেয়ে প্রায় 20,000 কোটি টাকা বেশি। বাজেটের আকার কিন্তু কমেছে, কিন্তু রাজস্ব লক্ষ্যমাত্রা সেটি কিন্তু বেড়েছে। এনবিআর এর বেড়েছে, যেমন বেড়েছে এনবিআর এর মোট লক্ষ্যমাত্রাও বেড়েছে, এনবিআর বহির্ভূত সেখানেও বেড়েছে। শুধুমাত্র কর বহির্ভূত যে খাতটি রয়েছে রাজস্ব আদায়ের বা আয়ের, সেটি শুধুমাত্র করমুক্ত আয়সীমার বিষয়টি কিন্তু সাধারণ মানুষ মুখে থাকতে, যে তারা আসলে কতটুকু যে করমুক্ত আয়সীমা সেটির এবার কি হচ্ছে, আগেরটাই থাকছে যে 3,50,000 আমরা যেটা জানি। এবার বাজেটে যে কয়েকটি জায়গায় পরিবর্তন রয়েছে বলা যায়, বা দূরদর্শী যে সিদ্ধান্তগুলো জানানো বা লক্ষ্যমাত্রা জানানোর কথা বলা হয়ে থাকে বরাবর, সেই প্রতিচ্ছবিটা কিন্তু এইবার এই 25-26 অর্থ বছরেও থাকবে। তবে 26 আয়ের যে 27 কর বর্ষ সেটির ক্ষেত্রে সেটিতে কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা জানতে পেরেছি যে জুলাই যে যুদ্ধাহত যারা আছে তাদের ক্ষেত্রেও কিছুটা করমুক্ত আয়সীমার একটি বেঁধে দেওয়া হয়েছে। হ্যাঁ, বেঁধে দেওয়া হচ্ছে, এবং সেটিও এই আসছে অর্থ বছরে না, আগামী অর্থ বছরে যেটা কার্যকর হবে। এছাড়া সামাজিক নিরাপত্তা যে খাতগুলো রয়েছে সেইখানের বরাদ্দর আমরা যদি একটু এই যে করমুক্ত আয়ের সীমার এটি যদি আমরা একটু দেখে নিই যে আসলে কোনটাতে কি অবস্থা, কতটুকু বাড়ানো হচ্ছে, কতটুকু বাড়ানো হচ্ছে, আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাধারণ মানুষ আসলে জানতে চায় যে এই মুহূর্তে এসে এই বাজেটে কোন বিষয়গুলো, কোন পণ্যগুলোর দাম বাড়ছে, কোন পণ্যগুলোর দাম কমছে, এই বিষয়গুলো কিন্তু মানুষ মুখিয়ে থাকে জানার জন্য। আমরা কি এ পর্যন্ত আসলে কি ধারণা পেয়েছি যে কোন পণ্যগুলোর দাম বাড়তে পারে, কোন পণ্যগুলোর দাম কমতে পারে, সেগুলো কি আমরা জানতে পেরেছি? আমরা মোটামুটিভাবে যেটি আমরা জানি সেটিতে যেটা বলা হচ্ছে যে বেশ কিছু পণ্যের যে কর ছাড় দেওয়া হচ্ছে সেটি যেমনটা জনগণের সুবিধা দিবে বা স্বস্তি দিবে, একই সাথে কিন্তু কর তুলে দেবে বা কর অব্যাহতির মেয়াদ কমিয়ে দিয়ে কিন্তু সেইগুলো চাপ দিবে। আমরা যেটা দেখছি যে
জাতীয় বাজেটের সম্ভাব্য যে আমরা 2025-26 অর্থ বছরের এর আগে আমাদের প্রতিবেদনে কিন্তু দেখিয়েছি যে জাম কোনগুলোর বাড়তে পারে, আমরা এখানে দেখতে পাচ্ছি কমতে পারে এইসব পণ্যের, যেমন কটন, মশলা, ডিম, এই পণ্যগুলোর দাম কমতে পারে। গৃহ নির্মাণ সামগ্রী রয়েছে, গৃহ নির্মাণ সামগ্রী সেখানে কিন্তু এবার বাড়তে পারে বলে আমরা জানছি। তো সবকিছু মিলে এখানে গরু, খেজুর, ল্যাপটপের দাম বাড়তে পারে, মাছ, মুরগি, গুঁড়ো দুধ, এগুলোতে কিছুটা স্বস্তি পেতে পারে সাধারণ মানুষ। এইগুলো আমরা যেমন এর আগের প্রতিবেদনে আমরা দেখিয়েছিলাম দর্শকদেরকে যে গৃহ নির্মাণ সামগ্রী যেমন বললাম, আবার ইলেকট্রনিক্স যে পণ্যগুলো রয়েছে, নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে, যেগুলো না হলেই না, যেমন গ্রাইন্ডার, মেশিনারিজ, এগুলোর দাম কিন্তু কমবে। আবার ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী যেগুলো রয়েছে বা হোম অ্যাপ্লায়েন্সেস যেগুলো বলি, সেগুলোতে কিন্তু একটু প্রেশার পড়বে। চিনির দামটাও কিছুটা কমবে। এগুলো কমবে, এই যে চিনি, বীজ, সার, এগুলো কমবে। এগুলোর যে পরিবহন যে ব্যয় রয়েছে সেখানে কিছুটা সুবিধা দেওয়া হচ্ছে। এই যে তুলা, সুতা, মুরগি, এগুলোর দাম কিছুটা বাড়বে। এগুলোর যে উৎপাদন পর্যায়ের যে খরচ রয়েছে সেগুলোতে বা যেগুলোতে ভ্যাট, ট্যাক্স, ইম্পোর্ট ডিউটি যেগুলো আছে সেগুলো কিন্তু আরোপ করা বা সুবিধা অব্যাহতি বা সুবিধা দেওয়া আছে সেগুলো তুলে দেওয়ার একটি একদম সবুজ। যেমনটা আমরা আকারটা দেখছিলাম যে বাজেটের আকার বলছি, আবার আমরা বলছিলাম যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা, সেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার খাতগুলো আগের মতোই কি আছে, অর্থাৎ যেই খাতগুলো থেকে তারা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। আমরা যদি বলি যে এবারের যে বাজেটটি, এটা নির্ধারিতভাবেই সাধারণ বাজেটের মতো না, কারণ আপনি জানেন যে এর আগে 2007-08-এ আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের সময় বাজেট হয়েছিল, এর পরবর্তীতে গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার বাজেট দিয়েছে। এবার এসে আবার প্রায় 15-16 বছর পরে আরেকটি ভালো দিক যেটা বলা যায়, মানে ঘাটতি অর্থায়নের জায়গা থেকে যেটা এবার ঘাটতিটা একটু কম ধরা হচ্ছে, 4.5 থেকে 4% নিচে রাখা হবে ঘাটতি বাজেট, যেটি 5% ধরা হয় স্বাভাবিকভাবে। তো সেই জায়গাতে স্বাভাবিকভাবে কিন্তু যে বৈদেশিক উৎস কিংবা অভ্যন্তরীণ উৎস থেকে যে ঋণের চাপটা, সেটি কিন্তু স্বাভাবিকভাবে কম হবে। যদি ব্যবসায়ীরা বলে থাকেন, আসলে বৈদেশিক ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরাও কিন্তু সবসময় বলে থাকেন, ব্যবসায়ীরা যেটা অভ্যন্তরীণ উৎসের চেয়ে বৈদেশিক উৎস থেকে এই ঘাটতি পূরণের প্রচেষ্টাটাকে তারা ভালোভাবে দেখেন, কারণ তাহলে অভ্যন্তরীণ উৎস থেকে তাদের যে বিনিয়োগের যে পথ, সেই পথটা সুরক্ষিত হয় বা তারা বেশি সুযোগ পায়। তো এই বাজেটেও দেখা যাচ্ছে মোটামুটিভাবে অভ্যন্তরীণ উৎস থেকে যে ঋণ নেয়ার যে ঘাটতি পূরণের যে পরিকল্পনা, সেটি আমরা যতটুকু জানতে পেরেছি গত বাজেটের চেয়ে যে প্রস্তাব ছিল তার চেয়ে কিছুটা কম হতে পারে। এটি কিন্তু একটি ব্যবসায়ীদের জন্য, অর্থাৎ ব্যাংকের উপর চাপ কমবে বা সঞ্চয়পত্রের উপর কিছুটা চাপ কমবে, সেই জায়গা থেকে ব্যবসায়ীরা কিছুটা সুবিধা পাবে। বিনিয়োগ বান্ধব যে পরিবেশের কথা বলা হয়ে থাকে, সেখানে কিছুটা এখানে স্বস্তি দিতে পারে এই আসতে পারে। সামগ্রিকভাবে আমরা বললাম, ধরে নিলাম যে কিছুটা ব্যবসা বান্ধব হতে পারে। সাধারণ মানুষেরও কিছু আশা প্রত্যাশা থাকে যে তারা আসলে যেটা বোঝে যে এবারের বাজেট আমার জন্য কি সহনীয় আছে, নাকি আমাকে এটা যে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করা হয়েছে সেই লক্ষ্যমাত্রা মোটামুটিভাবে সাধারণ মানুষকে স্বস্তি দিতে পারে। কারণ আমরা যেটা দেখছি যে মূল্যস্ফীতি যেটা ধরা হচ্ছে, এবং মূল্যস্ফীতি এখন কমছে, মূল্যস্ফীতি কিন্তু অনেক উপরে ছিল, 10% উপরে ছিল, সেটি এখন 9% উপরে আছে। বাংলাদেশ ব্যাংকের যে প্রজেকশন আছে সেটি মোটামুটিভাবে জুন জুলাইয়ের ভেতর সেটি 7-7.5-এর মধ্যে নিয়ে আসবে। এবং স্বাভাবিকভাবে যেহেতু এডিপি কমানো হয়েছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমানো হয়েছে, প্রকল্প বাস্তবায়নের দিকে যেহেতু মোটামুটিভাবে খুব তীক্ষ্ণ নজর রাখার কথা বলা হচ্ছে, এগুলো যদি করা হয় তাহলে অযথা ব্যয় না বাড়লে মূল্যস্ফীতি কিন্তু বাড়বে না। অর্থাৎ সুসংগঠিত যে ব্যয় কাঠামো বা যেটা বলা হয় জবাবদিহিতামূলক যদি ব্যয় কাঠামো নিশ্চিত করা যায়, তাহলে মূল্যস্ফীতির চাপটা সেভাবে উন্মুক্তভাবে, যেটা খুব বড় আকারে প্রেশার দেয় জনগণকে, সেটা দিবেন। এবং এই বাজেটে সেই দিকটাকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এবং সমতা ভিত্তিক যে সুবিধা ভোগের যে সুযোগ, সেই সুবিধা ভোগের সুযোগটা দেওয়ার একটি কিন্তু দর্শন এই বাজেটে রয়েছে। তো সব মিলিয়ে যে সাধারণ মানুষের স্বস্তি এবং উন্নয়ন যে অগ্রগতি, সামনে এলডিসি বাস্তবায়ন আছে, সেখানে কর কাঠামোর কিছু পরিবর্তন রয়েছে, শেয়ার বাজার যেটি বিনিয়োগের জন্য বড় ধরনের একটি উৎস হয়ে কাজ করে, সেখানে কিছু সুবিধা দেওয়ার প্রস্তাবনা এই বাজেটে রয়েছে, আমরা যেটা জানতে পেরেছি। তো সব মিলিয়ে কিন্তু আমরা যেমন শুরুতেই আপনার কাছে জানতে চেয়েছিলাম যে করমুক্ত আয় সীমার কথাটা বলছিলাম, যে ব্যক্তি পর্যায়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কত লাখ টাকা পর্যন্ত এবারের বাজেটে করমুক্ত আয় সীমাটা রাখা হয়েছে। করমুক্ত আয় সীমা যে এই বাজেটে যেটা চলমান রয়েছে, ঠিক সেটি
সেটাই আছে, অর্থাৎ 3,50,000 টাকায় আছে, সেটি আছে আগামী বাজেটেও এটি অপরিবর্তিতই থাকবে, কিন্তু এর পরে কিছুটা বাড়ানো হয়েছে। 25-26 আমরা যেমনটি শুনেছি যে 25-26 পরিকল্পনাটা এখনই জানিয়ে দেয়, এই জানিয়ে দেওয়াটা কিন্তু আসলে সাধারণ মানুষের জন্য যে একটি পরিকল্পনা এবং ব্যবসায় তাদের জন্য পরিকল্পনাটা কিন্তু একটু সুবিধা হবে। তো সেই সুযোগ এবার বাজেটে রাখা হচ্ছে, যেটিকে আসলে যে বাজেটের যে বিশেষ যে দিক রয়েছে সেই দিকটা কিন্তু এটা বলা যায়। আরেকটা বিষয় আপনি বলছিলেন যে বার্ষিক উন্নয়ন যে পরিকল্পনা, সেইখানকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটা আছে এই এখন পর্যন্ত চলতি অর্থ বছরের যে বার্ষিক উন্নয়ন যে কর্মসূচির বাস্তবায়ন সেটি কিন্তু বেশ মোটামুটিভাবে বলা যায় না ভালো অবস্থান আছে, খুবই মোটামুটিভাবে খারাপ বা মন্দ অবস্থানেই আছে। সেটি অন্য অর্থ বছরে আমরা দেখেছি শেষ দিকে এসে খুব ত্বরান্বিত হয়, গতি বাড়ে, অর্থাৎ অর্থ ছাড়ের পরিমাণটা বেড়ে যায় এবং সেই দৃষ্টিতে দেখানো হয় বাজেট বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যেটা দেওয়া হয়েছে সেটি কত ভাগ হলো। কিন্তু এবার যেটি অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে আসলে অর্থ ছাড়ের মানদণ্ডে তারা এডিপিটাকে বিশ্লেষণ করতে চান না, বাস্তবে আসলে কতটুকু অগ্রগতি হলো সেই অগ্রগতির বিবেচনায় তারা এই এডিপির বাস্তবায়নটা দেখতে চান এবং এজন্য আইএমইডি যারা এটা পর্যবেক্ষণ করে থাকেন এবং যারা এইটির প্রতিবেদন দিয়ে থাকেন তাদেরকে আসলে কিভাবে শক্তিশালী করা যায়, তাদেরকে কিভাবে কতটুকু কোথায় জনবল যদি বাড়ানোর দরকার হয় সেটি জনবল বাড়িয়ে হলেও এই জায়গাগুলোতে অর্থাৎ অপচয় মুক্ত একটি বাজেট, দুর্নীতি মুক্ত একটি বাজেট বাস্তবায়ন করতে চায় সরকার। এছাড়া সবুজ আপনি জানেন যে নির্বাচিত সরকার যখন কোনো বাজেট দেয় তখন বিভিন্ন বড় বড় প্রকল্প কিন্তু তাদের মাথায় থাকে। বাজেটে যেটা এডিপিতে আমরা দেখেছি আসলে খুব বড় প্রকল্প নতুনভাবে নেয়ার তেমন কোনো আগ্রহ এই সরকার দেখায়নি। চলমান যে প্রজেক্টগুলো রয়েছে এবং শেষ দিকে রয়েছে সেগুলোকে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এগুলোতে অনেক অর্থ ব্যয় হয়ে গেছে, সেগুলো আসলে থামিয়ে দেওয়াটা অর্থের অপচয় হবে। এগুলো খুব দ্রুত বাস্তবায়ন করে সুফল ভোগ করার যে চেষ্টাটা সেই চেষ্টাটা এবার রয়েছে। অর্থাৎ যে প্রকল্পগুলো চলমান রয়েছে সেগুলো তাদের আসলে শেষ করতে চায়, নতুন করে তারা কোনো ধরনের বড় প্রকল্প নিতে চায় না। আর সেই ক্ষেত্রে আকার আমরা যদি বলি যে বাজেটের যে আকার তো কমেছে, এডিপিতেও কমেছে এবং এডিপিতে যে আকারটা নির্ধারণ করা হয়েছে সেটি গত মোটামুটিভাবে 4 অর্থ বছরের ভেতরে কিন্তু কম নির্ধারণ করা হয়েছে। তো এই যেভাবে উন্নয়ন আকাঙ্ক্ষার কথা বলা হতো এবং উন্নয়ন আকাঙ্ক্ষা নিয়ে বাজেট উত্থাপন করা হতো এবং বাস্তবায়নের চেষ্টা করা হতো, এইবারে কিন্তু সরকার অনেকটাই সতর্ক এবং অপচয় যেটা বললাম অপচয় দুর্নীতিমুক্ত একটি বাজেটের দিকে যেতে চায়। এছাড়া সবুজ আরেকটা বিষয় না বললই না, যেমন এখন যে তথ্য প্রযুক্তির যে সময়টা চলছে, সাধারণ মানুষ জানতে চায় যে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে তারা কি কোনো সুবিধা পাবে, দাম কি কমবে বাড়বে? এর মধ্যে স্টারলিংকের সেবাও শুরু করেছে। সামগ্রিকভাবে এই খাতে যারা আছেন ব্যবহারভোগী বা উপকারভোগী যারা এখন পর্যন্ত আসলে এই যে তাদের জন্য কি খবর রয়েছে সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, 3টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3টার পরে এই বিষয়গুলো ডিটেইল আমরা জানতে পারবো। তবে যে ব্যবসায়িক কাঠামোতে যে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে রেসিপ্রোকাল যে পারস্পরিক যে শুল্ক আরোপ করা হয়েছিল এর পরে থেকেই কিন্তু প্রত্যেকটা দেশ তাদের নিজস্ব যে কৌশল রয়েছে সেই কৌশলগুলো অবলম্বন করছে। সেই কৌশল অবলম্বন করতে গিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে কিন্তু বেশ কিছু পণ্যের যে শুল্ক কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে, অর্থাৎ আমদানির ক্ষেত্রে সেখানে শুল্ক কমানো হবে। সেই শুল্ক যেগুলো কমবে সেগুলোর কিন্তু সুবিধা সাধারণ মানুষই পাবে। তো সেই জায়গা থেকে যেগুলো আসবে সেগুলোর সুবিধা সাধারণ মানুষ পাবে। এই বাজেটে এটি একটি বিশেষ দিক। আর পুঁজি বাজারের জন্য যদি আমি বলি যে পুঁজিবাজারের জন্য কিন্তু বাজেট একটু যারা সংশ্লিষ্ট যারা আছেন তারাও কিন্তু মুখিয়ে থাকেন যে বাজেটটি সামগ্রিকভাবে তাদের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে কিনা, তাদের জন্য কোনো স্বস্তির খবর আছে কিনা। পুঁজিবাজারে যেটি সবসময় বলা হয়ে থাকে গেইন ট্যাক্সের উপর তারা একটু সুবিধা নিতে চায়, তো গেইন ট্যাক্সের উপর আসলে এবার সুবিধা দিতে চান না। আমরা বিভিন্ন আলোচনাতে এনবিআর এর পক্ষ থেকে যেটি বলা হয়েছে আসলে লাভের উপর যখন কর দিবেন তখন সেখানে আসলে কাটছাট করার তো কিছু নয়, আপনি মুনাফা করতে পারলে কাটছাট সেখান থেকে আসলে কর দিবেন। তো সেই গেইন ট্যাক্সের উপর আসলে যে দাবিটা পুঁজিবাজার যে সংশ্লিষ্ট ব্যক্তি বিনিয়োগকারী বা ডিএসসি সিএসসি রয়েছে তাদের যে দাবি, সেই দাবি থেকে এনবিআর আসলে এটি আমলে নেয়নি। তবে সেখানে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ কিছু কোম্পানিকে সুবিধা দেওয়া হচ্ছে। টেলকো কোম্পানি রয়েছে, তাদেরকে এরকম বেশ কিছু কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো মোটামুটিভাবে সেখানে বিনিয়োগ করলে
যে তাদের যে কর কোম্পানি কর হার বলি বা বিভিন্ন ধরনের যে ট্যাক্স রয়েছে তাদের উপর আরোপ করেন, সেখানে তারা কিছুটা বেনিফিট পাবে। অর্থাৎ যে পুঁজিবাজারমুখী আমরা যে ভালো কোম্পানি বলি, বড় কোম্পানি বলি বা প্রাতিষ্ঠানিক যে বিনিয়োগ বলি বা পুঁজিবাজারমুখী, সেই দিকে একটু মোটামুটিভাবে বাড়ানোর একটা প্রচেষ্টা রয়েছে এই বাজেটে। এছাড়া সবুজ অন্যান্য সময়ে যেটা হয়, বাজেট প্রথমে উত্থাপন করা হয়, তারপরে সেখানে কাটছাটের সুযোগ থাকে, যেটি আমরা দেখি 4 থেকে 5 তারিখে দেওয়ার। এবার 2-3 দিন আগেই চূড়ান্ত বাজেট পেশ করা হচ্ছে এবং সেটা অনুমোদনও দেওয়া হয়ে গেছে। এই ক্ষেত্রে যেই সব জায়গায় নিশ্চয়ই এটার বিষয়ে সাধারণ মানুষ প্রতিক্রিয়াও জানাবে, অর্থনীতিবিদরাও প্রতিক্রিয়া জানাবে। এক্ষেত্রে যে সামঞ্জস্য বা অসামঞ্জস্যগুলো থাকবে, সেটি কি সংশোধনের কোনো সুযোগ থাকবে? এইবার আমরা যেটি প্রথম দিকে জানছিলাম যে অধ্যাদেশ আকারে একদম চূড়ান্ত পাশ হয়ে এই বাজেটটি ঘোষণা করা হবে, কিন্তু সেখানে অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে এখানেও সুযোগ রয়েছে বাজেট আসলে কাটছাট করা বা সাধারণ মানুষ, বিশেষজ্ঞ বা খাত সংশ্লিষ্ট যে দাবি বা পরামর্শ রয়েছে সেগুলো তিনি অনলাইনের মাধ্যমে শুনবেন কিংবা বিভিন্ন বৈঠকে সেমিনারে শুনবেন, সেগুলো তিনি প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের কমিটিতে তিনি উত্থাপন করবেন এবং তারপরে আসলে এই মাসের শেষ দিকে গিয়ে চূড়ান্তভাবে এই বাজেটটি অনুমোদন দেওয়া হবে বা অর্থ বিল পাশ করা হবে। আমরা হয়তো সেই সময়টার জন্য অপেক্ষা করছি যে প্রধান উপদেষ্টাদের এর মধ্যে অনুমোদন দিয়েছে, উপদেষ্টা পরিষদের অনুমোদন দেওয়া হয়ে গেছে। 3টায় নিশ্চয়ই অর্থ উপদেষ্টা সেটি পেশ করবেন, তারপরেই হয়তো বা আমরা জানতে পারবো যে আসলে সামগ্রিকভাবে বাজেটটা কেমন হয়েছে। নিশ্চয়ই সাধারণ মানুষও তাদের মতামত জানাতে পারবে, তাদের প্রতিক্রিয়াও আমরা জানতে পারবো। সেই সঙ্গে যারা অর্থনীতিবিদ আছেন এবং এই খাত সংশ্লিষ্ট যারা আছেন, সংশ্লিষ্টরা নিশ্চয়ই এ বিষয়ে তাদের বক্তব্য জানাবেন। আমরা সেই অপেক্ষায় আছে। আপনার কি মনে হয় সবুজ, যে সামগ্রিকভাবে এই বাজেটটা যদি আপনি তো অর্থনীতি ডেস্কটা দেখছেন, সামগ্রিকভাবে এবারের বাজেটটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? এবারের বাজেটটাকে আমরা বলতে পারি একটি সাবধানী বাজেট, সতর্কতামূলক বাজেট। বাস্তবতাকে আমলে নিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, মোট আকার কমানো হয়েছে, মূল্যস্ফীতি মোটামুটি চাপটাকে মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ মূল্যস্ফীতিকে একদম কমিয়ে রাখার, দাবিয়ে রাখার যে প্রচেষ্টা আমরা অন্য সময় তুলনামূলকভাবে বেশ গ্যাপ রেখে করা হতো, সেটি নাই। তো সব মিলিয়ে যে মূল্যস্ফীতি এবং প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা যেটি ধরা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি সেটি মোটামুটিভাবে বাস্তবসম্মত বা বাস্তবতাকে নিরিখে করা হয়েছে। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। বাজেটের বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। দুপুরের সময় আরও থাকছে অবৈধ লেনদেন, ক্ষমতার অপব্যবহার, বিচার চাইতে গেলে আটকে রেখে নির্যাতন, অভিযোগের পাহাড় ক্যান্টনমেন্ট থানার ওসি আলিমের বিরুদ্ধে, সব জেনেও নির্বিকার প্রশাসন। আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। যাবজ্জীবন সাজা বহাল রাখা হয়েছে 6 জনেরই। রায়ে সন্তুষ্ট সিনহার পরিবার, বোন বলছেন স্বস্তি মিলবে কার্যকর হলে। সন্তুষ্ট সাবেক সেনা কর্মকর্তারাও। অ্যাটর্নি জেনারেল বলেছেন সিনহা জীবন দিয়ে প্রদীপ ও লিয়াকতের হাত থেকে বহু প্রাণ রক্ষা করে গেছেন। আপিল বিভাগেও মামলাটি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা, আবার কোনো মৃত্যু পাহাড়ের মতো ভারী। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যাকাণ্ড সেই পাহাড় সম ভারী সত্যের নাম। নৈসর্গিক সৌন্দর্যের খোঁজে ক্যামেরা হাতে বের হওয়া এই মানুষটি এখন সহস্র তথ্যচিত্রের প্রেক্ষাপট। 6 বছর আগে এক রাতে পরপর 4টি গুলি করে গলায় পাড়া দিয়ে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করেন কয়েকজন পুলিশ সদস্য। আলোচিত এই মামলায় ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন সাজা দিয়েছিলেন বিচারিক আদালত। সেই রায় সোমবার বহাল রাখলেন উচ্চ আদালত। ডেথ রেফারেন্স, বাদীপক্ষের রিভিশন এবং আসামিদের আপিল একসাথে শুনানি শেষ করে মহামান্য হাইকোর্ট বিভাগ আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতে রায় বহাল রেখেছেন। অর্থাৎ 2 জনের ফাঁসি এবং 6 জনের যাবজ্জীবন জেল, এটি বহাল রেখেছেন। মেজর সিনহা তার জীবন দিয়ে আরও অগণিত মানুষের জীবন রক্ষা করে গেছে এই মানুষরূপী প্রদীপ সহ প্রদীপ লিয়াকতদের হাত থেকে। রায়ে সন্তুষ্ট সিনহার পরিবার, বোন বলছেন স্বস্তি মিলবে কার্যকর হলে। আপিল বিভাগেও মামলাটি দ্রুত নিষ্পত্তির প্রত্যাশা তার।
যেই রায়টা হয়েছে আজকে, এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি, কিন্তু আমরা এক্সিকিউশনের জন্য ওয়েট করব। আমরা চাইব দ্রুত অ্যাপিলেট ডিভিশনে যেন নিষ্পত্তি হয় যত দ্রুত সম্ভব। রায়ে ন্যায় বিচারের প্রতিফলন হয়েছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও। ট্রায়াল কোর্টের রায় সম্পূর্ণভাবে বহাল রাখা হয়েছে, কিন্তু রায়ের একটু খুঁত থেকে গেল। আমরা মনে করি বিচারের এই ক্ষতটি অ্যাপিলেট ডিভিশন টেক কেয়ার করবেন এবং অ্যাপিলেট ডিভিশনে এসপি মাসুদের বিরুদ্ধে যথাযথ প্রসিডিংস জড়ো করে শাস্তির সম্মুখীন করা হবে। আমরা সেনাবাহিনীর পক্ষ, 3 বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে। 2020 সালের 31শে জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপিকে মাইনাস করার চিন্তা থাকলে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী ও বাংলাদেশের গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায়ের পর বিএনপিকে সরানোর ষড়যন্ত্র শুরু হয়েছে। এ সময় 9 মাস পরও কেন নির্বাচনী রোডম্যাপ দেওয়া হচ্ছে না, কার প্রলোভনে ভোট নিয়ে গড়িমসি করা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রতি এমন প্রশ্ন ছুড়ে দেন জয়নুল আবদিন ফারুক। এছাড়াও সরকারে বসে আরেকটি দলকে সহায়তাকারী উপদেষ্টাদের অপসারণের দাবি জানিয়েছেন তিনি। কার প্রলোভনে, কার কান কথায় বাংলাদেশের 9.5 মাস অতিবাহিত হলো, এখনো সংস্কার 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 সংস্কার। যারা সরকারে বসে আরেকটি রাজনৈতিক দলকে সহায়তা করে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগের নিষিদ্ধ জনগণও চায়, কিন্তু এরই ফাঁকে বিএনপিকে মাইনাস করার যদি কোনো হীন প্রচেষ্টা আপনাদের মধ্যে থেকে থাকে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য তারেক রহমানের হাজারো লক্ষ কর্মী প্রস্তুত। নিবন্ধন ও প্রতীক বিষয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। আপিল বিভাগের আদেশের পরদিন দুপুরে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াতের প্রতিনিধি দল। বৈঠকে জামায়াতের নেতৃত্ব দেন সাবেক এমপি AHM হামিদুর রহমান আজাদ। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে সব নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। এই বৈঠকে নেতা হামিদুর রহমান আজাদ জানান, দ্রুত আদালতের রায় বাস্তবায়ন হবে বলে আশ্বস্ত করেছে কমিশন। জামায়াত ইসলামী 13 সালের রায়ের পূর্বে যেভাবে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল ছিল, বিগত ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে সেটা কেড়ে নিয়েছিল, আমরা সে অধিকারটা পেয়েছি। অফিসিয়াল প্রসিডিউরে যতটুকু সময় লাগে, ভেরি আর্লি এজ পসিবল এটা দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন। হাইকোর্ট 13 সালের তখন প্রত্যেকটা তালিকাও ছিল, আমাদের নিবন্ধনও ছিল। তো পূর্বাবস্থায় আসা মানে এটা অটোমেটিকলি আদেশের মধ্যে এটা তালিকার মধ্যে ইনক্লুড হয়ে যায়, বাকিটা হলো অফিসিয়াল। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হচ্ছে বিকেলে। সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4:30টায় রাজধানীর পিয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের আয়োজন করা হয়েছে। সংস্কার আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলকে। এই সংলাপের মধ্য দিয়ে জুলাই সনদ বিষয়ে একটি সুস্পষ্ট ঘোষণা আসতে পারে। এদের আগে পরে আরও 2-1টি সংলাপ হতে পারে বলে জানা গেছে। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী শাহিন আলম এবং রাজশাহীর তাহিরপুর হাটে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছে শাহিনের কাছে। শাহিন, ছিল না, তবে দুপুর গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই হাটে ক্রেতার উপস্থিতি বেড়েছে, সে সঙ্গে জমজমাট হয়ে উঠেছে এই বাজার। আপনারা জানেন যে রাজধানীর এই গাবতলী হাটটি হচ্ছে রাজধানীর মধ্যে অন্যতম একটি পশুর হাট। এখানে আসলে এই হাটে ছোট, মাঝারি এবং বড় সাইজের প্রচুর
গরু কিনে নিয়ে দাম করছেন, তবে অনেকেই তারা গরু কিনছেন না। তবে এটির আরো একটি অন্যতম কারণ রয়েছে যে রাজধানীতে যারা বসবাস করেন তাদের বেশিরভাগই কিন্তু আসলে কিছুটা কম। তবে আমরা পুরো এই গাবতলী হাট ঘুরে দেখেছি যে এইবার আসলে প্রচুর পরিমাণ গরুর আমদানি রয়েছে, গরুর বেচা কিনা কিছুটা কম। তবে আমরা পুরো এই গাবতলী হাট ঘুরে দেখেছি যে এইবার আসলে প্রচুর পরিমাণ গরুর আমদানি রয়েছে, গরুর পাশাপাশি আসলে মহিষের আমদানিও রয়েছে। তবে আসলে খরচ অনেক বেশি, কারণ গরুর যে খাদ্য খাবার রয়েছে সেটির দাম বেড়ে যাওয়া, গরু লালন পালনে তাদের আসলে খরচ বেশি হয়, সেই অনুযায়ী তারা দাম চাচ্ছেন। তবে ক্রেতারা বলছেন যে সেই দামটি আসলে নাগালের কিছুটা বাহিরে তাদের কাছে মনে হচ্ছে, এই জন্য অনেকে ঘুরে দেখছেন এবং আসলে ঘুরে অনেকে চলে যাচ্ছেন। বেচা বিক্রি একদমই নাই বললে সেটি ভুল হবে। দুপুরের পর থেকে কিন্তু ক্রেতার উপস্থিতি এই হাটে বেড়েছে। ক্রেতারা পুরো বাজার আসলে ঘুরে দেখছেন, আসলে যে যার যেমন সাধ্য সে অনুযায়ী কিন্তু তারা গরু দেখছেন এবং সে অনুযায়ী গরু কিনবেন। যদি এক কথায় যদি বলা যায় যে পুরো হাটে প্রচুর গরু রয়েছে, প্রচুর গরুতে 6 লাভ এই রাজধানীর এই গাবতলী হাট, সেই তুলনায় ক্রেতার উপস্থিতি কিছুটা কম। এখানকার প্রচুর গরু রয়েছে, প্রচুর গরুতে 6 লাভ এই রাজধানীর এই গাবতলী হাট, সেই এখনকার যে বেচা বিক্রি সেটি হচ্ছে তুলনামূলক কিছু কম। তারাও আশা করছেন অন্তত আরো দুই একদিন যাওয়ার পরে হাটে আসলে বেচা কিনা আরো একটু জমজমাট হবে বলে তারা আশা প্রকাশ করছেন। তবে এখনকার যে পরিস্থিতি, সকালে যেমন একদমই ক্রেতা ছিল না, এখনকার পরিস্থিতিটা তা না। দুপুর গড়িয়ে যাওয়ার পর আস্তে আস্তে হাটে এই ক্রেতার উপস্থিতি বাড়ছে এবং ক্রেতারা তারা পুরো হাট ঘুরছেন এবং এসে তাদের পছন্দ অনুযায়ী যাওয়ার পর আস্তে আস্তে হাটে এই ক্রেতার উপস্থিতি বাড়ছে এবং ক্রেতারা তারা পুরো হাট ঘুরছেন এবং এসে তাদের পছন্দ অনুযায়ী সে গরু দেখছে। তবে যদি বলা যায় বিকেল এবং যত দিন গড়াবে তত এই পশুর হাট আরো জমজমাট হবে। এই বিষয়ে গরুর কেনাবেচার বিষয়ে আরো খবর জানতাম। গাবতলী থেকে সরাসরি জানাচ্ছিলেন শাহিন আলম বিস্তারিত সব খবর। আমরা এবার রাজশাহীর তাহিরপুরে চলে যাচ্ছি আমরা মধুচন্দ্রার কাছে, যেখানে তিনি সবশেষ খবর জানাচ্ছেন কোরবানি হাটের। বেলা বাড়ার সাথে সাথে জমজমাট রাজশাহীর পশুহাট, এবং আমরা যেটা দেখছি এখানে ছোট এবং মাঝারি গরুর সংখ্যা সবচেয়ে বেশি এবং ক্রেতারা এই ভর দুপুরবেলা তারা গরু দেখছেন এবং দর কষাকষি করছেন। বিশেষ করে ছোট এবং যেসব মাঝারি গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা যেরকম বেশি, দামও একটু বাড়তি। আমরা যেটি দেখছি যে 3 থেকে 5 মণ ওজনের যে গরুগুলো রয়েছে সেগুলো 90,000 টাকা থেকে 1.5 লাখ টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে। অন্যদিকে 5 মণ থেকে 8 মণের যে গরুগুলো রয়েছে সেগুলো 1.5 লাখ টাকা থেকে 2,20,000 টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে। এবং আমি যদি মাংসের হিসেবে বলি, এখানে 2 মণ থেকে 5 মণ ওজনের যে গরুগুলো রয়েছে অর্থাৎ ছোট গরুগুলো রয়েছে সেগুলো 60,000 টাকা থেকে 1.5 লাখ টাকা, অর্থাৎ প্রতি মণ মাংসের হিসেব করলে 30,000 টাকার মধ্যেই আসলে কিনতে হচ্ছে। অন্যদিকে বড় যে গরুগুলো রয়েছে সেগুলোও আসলে 27,000 টাকা মণের মধ্যে কিনতে হচ্ছে। এখানকার যারা ক্রেতারা তারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর 5 থেকে 10,000 টাকা বেশি, এবং যারা বিক্রেতা তারা বলছেন যে গোখাদ্যের দাম বাড়ায় কিছুটা বাজার চড়া মনে হচ্ছে। অন্যদিকে আমরা যেটি দেখেছি এই দুপুরবেলা কেনাকাটা জমে উঠছে এবং বিকেলের দিকে আরও জমে উঠবে। ইজারাদাররা বলছেন যে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। কোরবানির পশুর হাটের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে। পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিন হারপিকের সাথে। স্বজনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে ভিড় বেড়েছে যাত্রীদের। 2টি কমিউটার ট্রেন দেরিতে ছাড়ায় ক্ষোভ জানান যাত্রীরা। স্টেশন ম্যানেজার জানান ঈদ যাত্রা নির্বিঘ্ন, স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। শহুরে জীবনকে কদিনের জন্য ছুটি দিয়ে প্রিয়জনের কাছে ছুটছে নগরবাসী। এই যাত্রা আনন্দের, আবেগেরও, বলছিলেন বাড়ির পথে পা বাড়ানো রেলের যাত্রীরা।
বাড়িতে যেয়ে অনেক আনন্দ পাই, ঈদ করতে সবার সাথে ভালো লাগে। অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর আব্বু আম্মুর সাথে দেখা হবে। আসন থাকার পরও স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন মোহনগঞ্জগামী ট্রেনের যাত্রীরা। 6টা টিকিট কাটছি, এর 3টা বসে যাব আর 3টা দাঁড়িয়ে। অনলাইনে অনেকবার ট্রাই করার পরে আমরা 3টা টিকিট নিয়েছি। রেলে ঈদযাত্রার তৃতীয় দিনে কিছুটা দেরিতে ছেড়েছে দুটি ট্রেন। ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার নির্ধারিত সময়ের 1 ঘন্টা 10 মিনিট পর ছেড়ে যায়, আর জামালপুর এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায় নির্ধারিত সময়ের 30 মিনিট পর। ছাড়ার কথা ছিল তো আপনার 45-9টা। ট্রেন ছাড়তেছে না, 1 ঘন্টার উপরে হয়ে যাইতেছে। 10:30 বাজে, আধা ঘন্টা লেট। স্টেশন ম্যানেজার জানান, ট্রেনের শিডিউল বিপর্যয় নেই, তবে দুটি ট্রেন দেরিতে ঢাকায় প্রবেশ করায় ফিরতি যাত্রায় বিলম্ব হয়েছে। র্যাক দিছে 9টা, ইঞ্জিন আসছে 10টা 10-এ, একতা লেট আসছে, লেট হয়েছে। ঢাকা স্টেশন থেকে 18টা ট্রেন ছেড়ে গিয়েছে, এর মধ্যে সকল ট্রেনই সঠিক সময়ে ছেড়ে যায়। তিতাস কমিউটার ট্রেনটা 1 ঘন্টা 15 মিনিট লেটে ঢাকা ইন করার পরে এটা ইঞ্জিন রিভার্স হয়, রেডি হয়, এটা লেট ইন করছে, এই জন্য লেট আউট হয়েছে। কালোবাজারি ঠেকাতে এবারও টিকিট বিক্রির পুরো ব্যবস্থাপনা রাখা হয়েছে অনলাইনে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। লোকালয়ে ঢুকছে বানের জল, ডুবছে একের পর এক গ্রাম। কুশিয়ারার বাঁধ ভেঙে প্লাবিত জকিগঞ্জের নিম্নাঞ্চল। মৌলভীবাজারে পানিবন্দী মানুষের দিন কাটছে অর্ধাহার অনাহারে। টানা বর্ষণ ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ায় শুধু 19টি গ্রামে ডুবেনি, পানির নিচে স্থলবন্দর সড়ক ও ইমিগ্রেশন ভবন এলাকাও। তিস্তার পানি বেড়ে যাওয়ায় কুড়িগ্রামেও তলে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, অসহায় দিন কাটছে বানভাসীদের। সিলেটের জকিগঞ্জে রাস্তাঘাট বাড়িঘরে এখন পানিতে টইটুম্বর। এই অবস্থায় বাধ্য হয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অনেকে আশ্রয় নেন নিরাপদ স্থানে। টেকসই ডাইক নির্মাণ না হওয়ার কারণে আমাদের এই এলাকা প্রতি বছর 2-3 ডুবে। মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েই চলছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্বিষহ জনজীবন, কয়েকদিন ধরে জ্বলছে না চুলা, দিন কাটছে অর্ধাহার অনাহারে। রাস্তাঘাটের মাঝে সব বাচ্চা লইয়া উঠছি, আমরা অবস্থা খুব খারাপ, আমরা না খাওয়া না দাওয়া, আমরা কিছু আমরা নাই। টানা বর্ষণ ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডুবেছে নিম্নাঞ্চলের অন্তত 19টি গ্রাম। পানির নিচে স্থলবন্দর সড়ক ও ইমিগ্রেশন ভবন এলাকা। ইন্ডিয়া থেকে যে মেঘের পানি আয়ে, ডলের পানি আয়ে, এরই এই নিষ্কাশনের রাস্তা নাই। কালভার্টগুলি থাকলে আমাদের এই এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো পানি চলে যেত না। এদিকে কয়েকদিনের বৃষ্টিতে কুড়িগ্রামেও বেড়েছে তিস্তার পানি, প্লাবিত চরাঞ্চল সহ নিম্নাঞ্চল, তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। হঠাৎ বন্যায় ব্যাপক ক্ষতির মুখে কৃষক। এই যে হাজার হাজার একর সম্পত্তি মানুষ আবাদ করছে, এই আবাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। তিস্তা এলাকার লোক উজানে থেকে যে পানি আসে, এই পানি আমাদের বহু ক্ষতি করে দেয়। পানির চাপ বাড়তে থাকায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতি এড়াতে নিরাপদ স্থানে স্থানীয়দের সরিয়ে নিতে মাইকিং করে যাচ্ছে প্রশাসন। ইতোমধ্যে 246টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন 5 শতাধিক মানুষ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এ বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে সিলেটের জকিগঞ্জে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের জকিগঞ্জ উপজেলায় এবং জকিগঞ্জ সদর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম কিন্তু এই মুহূর্তে প্লাবিত হয়েছে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এর পেছনে কিন্তু রয়েছে কুশিয়ারা নদী এবং কুশিয়ারা নদীর ওই পারে রয়েছে ভারতের উজান থেকে আসলে যে ঢলগুলো নেমে আসছে গেল কয়েকদিন ধরে এবং টানা বৃষ্টিপাত, এই টানা বৃষ্টিপাত এবং উজানের ঢলে কিন্তু এখানকার যে বাঁধটি রয়েছে সেই বাঁধ ভেঙে গিয়েছে এবং এখানকার এই প্রবল স্রোতের পানি জকিগঞ্জ সদর ইউনিয়নের যেসব নিম্নাঞ্চলের গ্রামগুলো রয়েছে, মানিকপুর, বাখরশালের পাশাপাশি অন্যান্য যেসব গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত করেছে ইতিমধ্যে এবং লোকালয়ে পানি প্রবেশ করেছে। এসব এলাকা থেকে যেসব নিম্নাঞ্চলের বাসিন্দারা রয়েছেন তাদেরকে সরিয়ে আনা হচ্ছে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তাদের সহযোগিতায়, যদিও আসলে উপজেলা প্রশাসনের তেমন কোনো তৎপরতা এই এলাকাতে চোখে পড়ছে না বলে সাধারণ মানুষের অভিযোগ। তবে এখনো পর্যন্ত উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তাকে না পাওয়ায় আমরা বক্তব্য নিতে পারিনি। তাদের যে বক্তব্যটি সেটি হয়তো আমরা পরবর্তীতে নিতে পারবো। তবে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র
কয়েক বছর ধরে আসলে আমরা দেখে আসছি। এখনো কিন্তু এই মুহূর্তে আসলে বৃষ্টিপাত বন্ধ রয়েছে, কিন্তু বৃষ্টিপাত বন্ধ থাকলেও প্রবল স্রোতে কিন্তু পানি প্রবেশ করছে। ইতিমধ্যে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, পাশাপাশি সিলেট অঞ্চলের যে নদীগুলো রয়েছে সেগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। এবং শুধুমাত্র বাংলাদেশ অংশে বৃষ্টিপাত হলেই কেবল পানি বৃদ্ধি পায় না, ভারতের অংশে যেসব পাহাড় রয়েছে সেই পাহাড়গুলোতে যখন বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাত অব্যাহত থাকলে কিন্তু এই পানির বৃদ্ধি যেটি থাকে সেই বৃদ্ধি কিন্তু অব্যাহত থাকে। এবং আমরা একটি বন্যাগুলোতে আমরা যেগুলোতে দেখি যে প্রতিটি বন্যাতেই নিম্নাঞ্চলের হাওড় অঞ্চলের যেসব বাসিন্দারা রয়েছেন তারা প্রবল এই পানির তোড়ের মধ্যে পড়ে তাদের গবাদি পশু সহ নিজেদের জীবন বিপন্ন করে থাকেন। এসব গবাদি পশুকেও কিন্তু দূরবর্তী যেসব উঁচু জায়গা রয়েছে সেই উঁচু জায়গাগুলোতে তারা নিয়ে যাচ্ছেন এবং আশ্রয় কেন্দ্র যেগুলো প্রস্তুত রাখার কথা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হয়তো এটি যত সময় যাচ্ছে সেগুলো প্রস্তুতি চলছে। যদিও আমরা দেখে থাকি স্থানীয় জেলা প্রশাসন প্রত্যেকটি উপজেলাতে যেসব নিম্নাঞ্চল যেগুলোতে বেশি রয়েছে সেই এলাকাগুলোতে এসব দুর্যোগ প্রবণ সময় যখন ঘনিয়ে আসে সেই দুর্যোগ কবলিত এলাকাগুলো থেকে মানুষকে রক্ষা করতে গুদামজাত পণ্য, পাশাপাশি খাদ্যদ্রব্য, শুকনো খাবার, ঔষধপত্র এগুলো কিন্তু মজুদ রাখেন। এখনো পর্যন্ত জকিগঞ্জ উপজেলাতে শুকনো খাবার বিতরণ আমরা দেখিনি। এখনো পর্যন্ত মানুষজনকে উদ্ধার তৎপরতায় প্রশাসনের কিন্তু কার্যক্রম আমরা এখনো চোখে পড়েনি। তবে স্থানীয় যেসব জনপ্রতিনিধি রয়েছেন, ইউনিয়নের কাউন্সিলর, স্থানীয় মেম্বার যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং স্থানীয় পর্যায় থেকে অনেকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। এসব এলাকাগুলোতে যে এলাকাগুলোতে বাঁধ ভেঙেছে প্রায় 3 থেকে 4টি পয়েন্টে এই বাঁধগুলো ভেঙেছে। এই বাঁধ ভাঙার কারণে যে প্রবল স্রোতের পানি ভারতের অংশ থেকে যে পানিটি আসছে সেটি ক্রমান্বয়ে কিন্তু একের পর এক গ্রামগুলোতে ঢুকে পড়ছে এবং এই গ্রামগুলোর বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে, যেহেতু সকাল থেকে এই বাঁধটি ভেঙেছে, রাতে কিন্তু এই বাঁধগুলোর উপর দিয়ে পানি প্রবেশ করেছে। ভোর নাগাদ কিন্তু এই বাঁধগুলো ভেঙেছে আমরা জানতে পেরেছি এবং এটি যত সময় যাবে অর্থাৎ রাত যখন ঘনিয়ে আসবে এই দুর্যোগ কিন্তু আরো ভয়াবহ বিপদ আকারে দেখা দেবে। কেননা আপনারা জানেন ভারী বৃষ্টিপাত কিন্তু সিলেট অঞ্চলে বেশিরভাগ রাতের বেলাতেই হয় এবং এই ভারী বৃষ্টিপাত থাকলে কিন্তু মানুষজনের যে পরস্পরের যোগাযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় এবং ভারী বৃষ্টিপাতের কবলে পানির উচ্চতা বাড়তে থাকে। পাশাপাশি এই যে নদীগুলোতে যে পানির উচ্চতা সেটিও বাড়তে থাকে। অর্থাৎ সুরমা, কুশিয়ারা, জাদুকাটা এই যে নদীগুলো রয়েছে সিলেট অঞ্চলে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই নদীগুলোতে পানির যত উচ্চতা বাড়বে তত কিন্তু বড় বন্যার আসলে ঝুঁকি রয়ে গেছে। এখন পর্যন্ত আসলে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেই পূর্বাভাসে একটি বড় বন্যার সতর্কতা রয়েছে। তো এই অনুযায়ী আসলে স্থানীয় প্রশাসন প্রস্তুতি নিচ্ছে বলে আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছ থেকে জকিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের জকিগঞ্জে। লাল সবুজ জার্সিতে প্রথম হোম ম্যাচ খেলতে হামজা দেওয়ান চৌধুরী এখন বাংলাদেশে। সোমবার সকাল 10:55 তাকে বহনকারী বিমান এসে পৌঁছায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে সরাসরি টিম হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে বিকেলে জাতীয় দলের অনুশীলনে নামবেন হামজা। এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটান ম্যাচেও দেখা যেতে পারে এই তারকা মিডফিল্ডারকে। কদিন আগেই ওয়েম্বলিতে হৃদয় ভাঙার ক্ষত খালি চোখে দেখে বোঝার উপায় কই। চ্যাম্পিয়নশিপ প্লে অফের ফাইনাল হারের যন্ত্রণা একপাশে রেখে ঘরের ছেলে ফিরল ঘরে। শেফিল্ড, ইপিএল এ প্রমোশন কিংবা পরের মৌসুমে সম্ভাব্য গন্তব্য, এত সব ভাবনা আপাতত সরিয়ে রাখতে পারেন হামজা দেওয়ান চৌধুরী। লাল সবুজ জার্সিতে অপেক্ষা ঘরের মাঠে অভিষেকের। হামজাকে নিয়ে বিমান পৌঁছায় নির্ধারিত সময়ের প্রায় 25 মিনিট পরে। তবে মাতৃভূমিতে পা রাখার পরে ওই ভ্রমণ ক্লান্তি ভুলে যান দেশের ফুটবলের পোস্টার বয়। দীর্ঘ ভ্রমণ ক্লান্তির কারণে এদিন আর হামজাকে গণমাধ্যমের সামনে ঠেলে দেয়নি বাফুফে। কার্যনির্বাহী কমিটির 3 সদস্য ছিলেন সশরীরে বিমানবন্দরে। ফুল দিয়ে তারাই বরণ করে নেন এই ফুটবলারকে। এছাড়াও সেখানে ছিল হামজার পরিবার। দেশে পা রেখেই সরাসরি টিম হোটেলে চলে যান হামজা। সেখানে রিপোর্টিং সেরে ঘন্টা কয়েকের বিশ্রাম। প্রথম দিনেই হামজাকে অনুশীলনে পাচ্ছেন কোচ হাবিয়ার ক্যাব্রেরা। জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে অবশ্য আরও 2 দিন আগে।
4 তারিখে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলা না খেলার সিদ্ধান্ত একান্তই হামজার। শুরুর একাদশে না থাকলেও হয়তো বদলি হিসেবে দেখা যাবে লেস্টার সিটির ফুটবলারকে। দলের সবচেয়ে বড় তারকাকে ইনজুরি মুক্ত রাখতেই এমন ভাবনা টিম ম্যানেজমেন্টের। তবে সিঙ্গাপুর ম্যাচে শুরু থেকেই দেখা যাবে হামজা চৌধুরীকে। ওয়েম্বলির ফাইনাল হারের ক্ষত আর একটা লম্বা সফরের ক্লান্তি সবকিছু ছাপিয়ে হামজার কাঁধে এখন বাংলাদেশের দায়িত্ব, এবং সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের হয়ে হামজা নিজের রূপে কতটুকু জ্বলে উঠতে পারে তার উপরেই বাংলাদেশের টেবিল টপার হওয়ার সম্ভাবনা নির্ভর করছে। বিমানবন্দর থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অভ্যুত্থান পরবর্তী বাজেট উপদেষ্টা পরিষদে অনুমোদন। মূল্যস্ফীতির লাগাম টানতে আকার কমিয়ে 7,90,000 কোটি টাকা। কিছুক্ষণ পর টেলিভিশন উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা। মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল। 6 জনের যাবজ্জীবন। পরিবার ও রাওয়া চেয়ারম্যানের সন্তোষ, দ্রুত আপিল নিষ্পত্তির আশা। এবং বিএনপিকে মাইনাসের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি নেতাদের। দ্রুত ভোটের রোডম্যাপ দাবি। নিবন্ধনের বিষয়ে ইতিবাচক ইসি, বলছে জামাত। দ্রুতই ফিরে পাওয়ার আশা। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।